আরে হো মির্জান ভাই, কইতেছি ও পাড়ায় কি হলো শুনেছেন? কেন কি হইল? মসজিদ সারান দিতেছে না গো। আল্লাহ এদের ক্ষমা করো, সব জ্বালায় দিছে। হ্যাঁ, এত বড় সাহস কি কইরা হয়? কেন রে, তোরা একাই শুধু লুটবি মারবি, আর আমরা কিছু করলেই দোষ? হ্যাঁ, কি এমন করেছি? হ্যাঁ, এই এই কয় কি রে, দোষ নাই? না নাই, তোদের মারাই উচিত। এই মুখ সামলাইয়া কথা কও কেন? নইলে নইলে কি বল? তবে রে জামা সারো, কি করো তুমি? চুপ কর চুয়ার। তো বেরে আল্লাহ কসম আজ তোকে ছাড়ুম না। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রামনদী শর্মা। আজকের বিশেষ খবর হলো, কলকাতার বিভিন্ন অঞ্চলে আবারও দাঙ্গার আগুন দাবানলের মতো জ্বলে উঠেছে। বিগত 3 দিন ধরে কলকাতার শহর যে রক্তের হরি খেলায় মেতে উঠেছিল, তার বলি হয়েছেন আরও 10 জন নিরীহ মানুষ। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী হ্যারিসন রোডের কাছে একদল অবাঙালি হিন্দু এসে কিছু দোকানের উপর চড়াও হয়। বলা বাহুল্য, বেশিরভাগ দোকানের মালিকই মুসলিম স্থানীয়। এছাড়া গত কয়েকদিনের সাংঘাতিক গোলমালের ফলস্বরূপ রাজাবাজার এবং মেটিয়াবুরুজ এলাকায় 24 ঘন্টার কারফিউ ঘোষণা। তখন কলকাতায় দাঙ্গা, গণহত্যা আর লুটপাট আগুন চলছে। বেশ কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টি পড়ছিল। দমকল বাগে আনতে না পারলেও বৃষ্টিতে কয়েক ঘন্টার মধ্যেই শহরের আগুন নিভে গিয়েছিল। কিন্তু প্রাণহানিতে কোনো বিরাম পড়েনি। মেয়েদের আগের মতোই তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। যুবকরা মাঝে মাঝে দল বেঁধে বেরোত আর ভীত সন্ত্রস্ত অল্প বয়সী মেয়েদের তুলে নিয়ে যেত। কারোর বাড়িতে জবরদস্তি ঢুকে লোকজনকে মেরে বাড়ির জোয়ান মেয়েকে তুলে আনা বিশেষ কঠিন ছিল না বলেই শুনতাম। কিন্তু লাহার বক্তব্য ছিল অন্যরকম। তাকে নাকি এসব প্রাণ হাতে নিয়ে করতে হয়েছিল। বাকি গল্পটা বলার আগে লাহার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। লাহা ছিল আর সবার মতোই সাধারণ একটা ছেলে। কোনো বিশেষত্ব ছিল না। পুরো নাম ছিল সমরেন্দ্রনাথ লাহা। সকলে তাকে লাহা বলেই ডাকত। লাহার বিনি পয়সার মালের প্রতি খুব লোভ ছিল, কিন্তু সেই লোভও অন্যদের তুলনায় বিশেষ আলাদা ছিল না। বরং বলা যায়, মাগনা জিনিসের প্রতি সে কখনো তাচ্ছিল্য দেখাত না। তবু তার জীবনে এক অদ্ভুত ট্র্যাজেডি ঘটেছিল, যা উপলব্ধি করতে তার অনেকটা সময় লেগেছিল। ট্র্যাজেডি বলছি, কিন্তু আসলেই কি তাই ছিল? না, যে ঘটনার কথা এখন বলতে চলেছি সেটা ঠিক কি নামে আখ্যায়িত করব আমি জানি না। দাঙ্গার সময় তুলে নিয়ে যাওয়া মেয়েদের দিকে কেউই তেমন ভালো করে দেখে শারীরিক সম্পর্ক করত না। পুরুষদের কাছে সে সময়ে নারীদের শরীরটাই মূল ছিল, এবং বলা ভালো, সুন্দরী মেয়েদের তারা জোর করে ভোগ করত। কত নারী যে এভাবে নিজের সম্মান এবং সতীত্ব খুইয়েছিল তার হিসেব কারোর কাছে নেই। সমর স্কুলে গড়পড়তা ছাত্রদের মধ্যে একজন হলেও খেলাধুলার প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। সে স্কুলের সবকটা খেলায় অংশ নিত, এবং খেলতে খেলতে মারপিট শুরু হয়ে গেলেও সে পিছু হটত না। খেলার সময় সব রকম মারপ্যাঁচ লাগলেও মারপিট শুরু হলেই সে পুরোপুরি সততার সাথে লড়ত। তার একটা ভালো গুণ ছিল, সমর খুব সুন্দর ছবি আঁকতে পারত। ইচ্ছা ছিল ভবিষ্যতে এই নিয়ে সে এগোবে, কিন্তু কলেজে ভর্তি হবার পর অবস্থার ফেরে সে সমস্ত শিখে ওঠে।
তার বাবা মারা যাবার পর কাকা জ্যাঠারা তাকে ও তার মাকে বাইরে বার করে দেয়। বাধ্য হয়ে ভাগ্যের ফেরে তাকে নানান রকম কাজ করতে হয়। বেশ কয়েক বছর কাজ করে হাতে একটু টাকা জমলে সে একটা সাইকেলের দোকান খুলে বসে। কয়েক বছর পর মা মারা গেলে সে তার বাড়িতে একটা বয়স্ক চাকরের সাথে দিন যাপন করতে থাকে। হয়তো এভাবেই চলে যেত তার বাকি জীবনটা। কিন্তু বিধি যখন বাম হয় তখন কি আর কেউ কিছু করতে পারে? সেই সময় শুরু হলো কলকাতায় প্রচন্ড দাঙ্গা। সকলেই কিছু না কিছু হারালো। কেউ নিজের প্রিয়জনকে হারালো, কেউ নিজের ভাইকে, কেউ বা মা বোনকে। সেই সময় সকলের একটাই লক্ষ্য ছিল, হিন্দু কাটবে মুসলিমকে আর মুসলিম হিন্দুকে। যারা আগের রাতে আড্ডা মেরে বাড়ি ফিরল, পরের দিন তারাই আবার মুখোমুখি হলো শানিত অস্ত্র হাতে, একে অপরের রক্ত ছড়াতে। সমরের দোকানও এই দাঙ্গায় পুড়ে গেল। অজস্র টাকার জিনিস চোখের সামনে পুড়তে দেখে কেমন যেন ও হয়ে গেল। মন তিক্ত হয়ে গেল তার দোকান ভস্মীভূত হয়ে যাওয়ার পর সে অন্যদের মতো লুটপাট শুরু করে দিল। এই লুটপাটের মূল কারণ ছিল কিন্তু অন্য। সে এই দস্যুবৃত্তি শুরু করল প্রতিশোধ নিতে নয়, নিছক সময় কাটাতে। সেই সময় তার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটল, আর এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু ছিলাম আমি। দীর্ঘদিন ধরে আমার মনের ভেতরে যে ধিকি ধিকি আগুন জ্বলছিল, সেটার মূল কারণ আর কেউ না, এই সমরেন্দ্রনাথ লাহা। না, এই ঘটনার মূল চরিত্রদের সাথে আমার প্রত্যক্ষ কোনো যোগাযোগ ছিল না। কিন্তু কেন আমি এই সিদ্ধান্ত নিলাম, কেন আমি লাহার ওপরে এমন প্রতিশোধ নিলাম, সেটা আপাতত না হয় একটু আড়ালেই থাক। সেই ঘটনা নিয়েই এই গল্প। এই ঘটনা ও নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করে গিয়েছিল শেষ সময়ে। জীবনের শেষে ও তীব্র মনোকষ্ট পেয়েছিল, সেটা এই লেখার পরতে পরতে জ্বলন্ত রূপে ফুটে উঠেছে। হ্যাঁ, এটাই তো আমার অভিপ্রায় ছিল। মুষলধারে বৃষ্টি পড়ছিল। আমি এমন বৃষ্টি আগে কখনো দেখিনি। বাড়ির চিলে কোঠায় বসে সিগারেট খাচ্ছিলাম। সামনে লুটে আনা একটা থলি পড়ে। অনেক কিছুই ছিল তাতে, কিন্তু সেগুলো খুলে দেখার বিশেষ আগ্রহ ছিল না। আমার দোকানও পুড়ে ছাই হয়ে গেছিল, কিন্তু তা নিয়েও ভাবছিলাম না। লক্ষ লক্ষ টাকার জিনিস নষ্ট হতে দেখেছি তো চোখের সামনে, তাই হয়তো জিনিসের প্রতি ততটা আকর্ষণ আর অনুভব করতাম না। এক মনে সিগারেট খেয়ে চলেছিলাম। মাথায় যে ঠিক কি চলছিল জানি না। বাইরে তখন ক্রমাগত বৃষ্টি হচ্ছিল। মুহুর্মুহু মেঘের ডাক, বিদ্যুতের ঝলকানি আর ঠান্ডা হাওয়া দিলেও কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল চারিদিক নিস্তব্ধ, শুকনো। কোথাও একটা থেকে পোড়া গন্ধ আসছিল। আমার মুখে জ্বলন্ত সিগারেটের ধোঁয়াতে ওই রকম একটা পোড়া পোড়া গন্ধ। কিছু ভাবছিলাম কিনা মনে নেই। এমন সময় হঠাৎই আমার শরীর শিরশির করে উঠল। সঙ্গে সঙ্গে মনে হলো একটা মেয়েকে তুলে নিয়ে আসি। এরকম আবহাওয়ায় নারী শরীরের তপ্ত স্পর্শের কথা মনে আসতে শরীরের রক্ত গরম হয়ে উঠল। চাই, হ্যাঁ হ্যাঁ, ওই বস্তুটিকেই চাই, আর এখন এবং এই মুহূর্তেই চাই। ভাবতে ভাবতেই জোর বৃষ্টির আওয়াজ কানে এলো। জানালা খোলাই ছিল। বাইরে তাকিয়ে দেখলাম সব জলে থই থই করছে। আমি উঠলাম। সামনে পড়ে থাকা থলি থেকে একটা সিগারেটের ডিব্বা তুলে নিয়ে রেনকোট পরে আমি নিচে নামলাম। রাস্তা অন্ধকার, চারিদিক শুনশান, কোনো সিপাহীও নেই। আমি অনেকক্ষণ ধরে এদিক ওদিক টহল দিলাম। জায়গায় জায়গায় লাশ পড়ে, অর্ধেক লাশ পচে আর বৃষ্টির জলে পড়ে থেকে ফুলে ঢোল হয়ে বিশ্রী গন্ধ বেরোচ্ছে।
এদের সৎকার করার তেমন কেউ নেই। নগর সাফাইয়ের লোক কোনো সময় এদের তুলে নিয়ে গিয়ে কোনো জায়গায় পুঁতে দেবে। আচ্ছা, কেন হচ্ছে এই দাঙ্গা? আর যারা কাটছে তারা কি কেউ কাউকে চেনে? বা এখন যারা নিথর নিস্পন্দ হয়ে ওই রাস্তায় বেওয়ারিশের মতো পড়ে আছে, কে ওরা? হিন্দু না মুসলিম? কেউ জানে না, জানার উপায়ও নেই। মরার পরে বেওয়ারিশ লাশ হিন্দু নাকি মুসলিমের, সেটা তখনই বোঝা যায় যখন তার শেষ কৃত্য সম্পন্ন হয়। এইসবই ভাবতে ভাবতে চলছিলাম। দেখতে দেখতে আমি লালবাজারের দিকে এগোলাম। সেখানেও রাস্তা একদম খালি। রাস্তায় এখানে ওখানে নুড়ি পাথর উপড়ে গেছে, তার উপর বৃষ্টির ফোঁটা পড়ে ঠিক সাবানের ফেনার মতো দেখাচ্ছে। এমন সময় হঠাৎ একটা মোটরের শব্দ পেলাম। পিছন ফিরে দেখলাম একটা ছোট বেবি অস্টিন দিশেহারার মতো ছুটে আসছে। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নাড়তে লাগলাম যাতে থেমে যায়, কিন্তু সেটা আরো কাছে চলে এলেও থামার কোনো লক্ষণ দেখলাম না। আমাকে বোধহয় মোটরের চালক দেখতে পেয়েছিল, তাই সে গাড়ির মুখ একটু অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো। আমিও সঙ্গে সঙ্গে সেদিকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। মোটরের গতি যেন একটু কমে এলেও সেটা থামলো না, এগিয়ে আসতে লাগলো আমার দিকে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সত্ত্বেও আমি দাঁড়িয়েই রইলাম, আর হলো তাই। গাড়িটা এসে পড়লো আমার উপরে। আমি কিছু বোঝার আগেই জোরে একটা ধাক্কা খেলাম আর ফুটপাতে মুখ থুবড়ে পড়লাম। হাতগুলো যেন ঝনঝনিয়ে উঠল। ভাগ্য ভালো যে সেরকম কোনো চোট লাগেনি। ওদিকে মোটরের ব্রেক কষতেই চাকা পিছলে গাড়িটা ফুটপাথের উপরে একটা গাছের ধাক্কা খেয়ে থেমে গেল। আমি সেদিকে এগিয়ে গেলাম। মোটরের দরজা খুলে যে বেরিয়ে এলো তাকে দেখে আমি সোজা হয়ে বসলাম। ফুটপাথের উপর এসে দাঁড়িয়েছে একটা মেয়ে, গায়ে টকটকে লাল রঙের রেইনকোট। ওকে দেখেই আমার হাড়ের ঝনঝনানি বন্ধ হয়ে গেল। ফিরে এলো শরীরের শিহরণ, জেগে উঠল আদিমতম ক্ষুধা। রাতের অন্ধকারে যদিও শুধু রেইনকোটটাই দেখতে পাচ্ছিলাম, কিন্তু তার ভেতরের নরম নারী শরীরের সুঘ্রাণে টকবগিয়ে উঠলাম। এরকম কিছুর জন্যই তো রাতে বৃষ্টি মাথায় করে আমি বেরিয়েছিলাম। তার দিকে এগোতেই সে আমার দিকে ফিরল। আমায় আসতে দেখি সে বৃষ্টির মধ্যে টলমলো পায়ে দৌড় লাগালো। আমিও পেছনে ছুটলাম। কিছুদূর গিয়েই তাকে ধরে ফেললাম। সে বৃষ্টির জলে পা হরকে সজোরে রাস্তায় আছাড় খেল। নিচু হয়ে তার মোলায়েম রেনকোটে হাত দিতেই সে ইংরেজিতে চেঁচিয়ে উঠল, আমি তখন কিছু ভাবার অবস্থায় ছিলাম না। নারী শরীরের পাওয়ার নেশা তখন আমাকে পাগল করে তুলেছিল। জোর করে তার কোমর ধরে তাকে কোলে তুললাম। প্রচন্ড ভয় সে আবার ছটফট করতে লাগলো। ইংরেজিতে চিৎকার করে বলতে লাগলো, কেমন যেন রাগ হলো আমার। ইংরেজ মেয়েদেরকে এমনিতেই অসহ্য লাগতো, একে ওই শয়তানগুলোর মধ্যেই একজন। চিৎকার করে ওকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, ডোন্ট শাউট, আর ইউ আ ইংলিশ ওম্যান? আমিও ইংরেজিতেই জিজ্ঞেস করলাম বটে, কিন্তু বলার সঙ্গে সঙ্গে মনে পড়ল এ নয়, ওটা অ্যান হতো। উত্তরে সে ঘাড় নেড়ে অসম্মতি প্রকাশ করল। ইংরেজ নয় জানার সঙ্গে সঙ্গে মনের সেই তিক্ততাটা ক্রমশ কেটে গেল। সহজভাবেই বললাম, দেন ইটস অল রাইট। তুমি আমাকে মেরে ফেলবে, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কথাগুলো যে ভাষায় বললো তাতে বুঝলাম মেয়েটি অন্য ধর্মের। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল বলে আমি ওর মুখ দেখতে পাচ্ছিলাম না। তাই আমি তখন তার গলার স্বর থেকে তার বয়স আর চেহারা কিরকম হতে পারে
তা বোঝার চেষ্টা করছিলাম। কোনো কথা না বলে তার মুখের উপর থেকে হুড সরানোর চেষ্টা করতে সে 2 হাত দিয়ে হুড শুদ্ধ মুখ শক্ত করে চেপে ধরল। আমি ভাবলাম থাক, পরে দেখব, এখন মোটর অব্দি তো নিয়ে যাই। মোটরের দরজা খুলে তাকে পেছনের সিটে ঢুকিয়ে নিজে সামনের সিটে এসে বসলাম। একটু জোর দিতেই গাড়ি স্টার্ট দিল। হ্যান্ডেলটা ঘোরালাম। গাড়ি ফুটপাত ছেড়ে রাস্তায় উঠতে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। মোটর ছুটলো আমার বাড়ির দিকে। বাড়ি পৌঁছে প্রথমে ভাবলাম ছিলে কোথায় নিয়ে যাই। তারপর মনে হলো মেয়েটাকে উপরে তোলা আরেক ঝক্কি। তাই চাকরকে বললাম বৈঠকখানা খুলে দিতে। খোলা হলে মেয়েটাকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিলাম। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মেয়েটা সারা রাস্তা একটা কথাও বলেনি। সোফায় বসেই সে আর্তনাদ শুরু করলো। Don't kill me. Please don't kill me. Please don't kill me. Don't kill me. I won't kill you. I won't kill you, darling. সে কাঁদতে শুরু করলো। চাকরটা সামনে দাঁড়িয়েছিল। আমি ওকে বাড়ির ভেতরে পাঠিয়ে দিয়ে পকেট থেকে দেশলাই বার করলাম। সব কটা কাঠি দিয়ে আলো জ্বালাতে চেষ্টা করলাম, কিন্তু একটাও জ্বলল না। বৃষ্টিতে বারুদ ভিজে নষ্ট হয়ে গিয়েছিল। দাঙ্গার জন্য কারেন্টেরও বেশ কিছুদিন ধরে কোনো পাত্তা নেই। চিলেকোঠায় লুটের থলিটাতে ব্যাটারি ছিল, কিন্তু আর যেতে ইচ্ছে করলো না। মনে মনে ভাবলাম আলো দিয়ে কি হবে, ফটোগ্রাফি থোড়াই করব। নিজের রেনকোটটা খুলে ফেলে আমি তাকে বললাম, আসুন আপনার রেনকোটটা খুলে দিই। এই বলে আমি তার দিকে এগোলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না, কারণ এতক্ষণ সে যেখানে বসেছিল সেখানে সে ছিল না। চাকর দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গিয়েছিল। তাই বিশেষ চিন্তা না করে আমি অন্ধকারে তাকে খুঁজতে লাগলাম। একটু পরেই একজন আরেকজনের সঙ্গে ধাক্কা খেয়ে একটা তিপায় হোঁচট খেয়ে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে মেঝেতে পড়ে আমি হাত বাড়িয়ে তাকে খুঁজতে লাগলাম। তার গলায় হাত লাগলেই সে আবার চিৎকার করে উঠল, ছেড়ে দাও আমাকে, প্লিজ লিভ মি। তুমি চিৎকার করছো কেন? আমি তোমায় মারবো না। সে আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। আবার হাত বাড়াতে আমার হাত গিয়ে পড়লো তার পেটে। তার শরীর শক্ত হয়ে গেল। আমি কোনোভাবে তার রেনকোট খুলতে শুরু করে দিলাম। এই মোমের কাপড়গুলো বিচিত্র, জরাগ্রস্ত বুড়ো শরীরের মতো। সে কাঁদতে কাঁদতে ছটফট করতে লাগলো, কিন্তু আমি সবকটা বোতাম শেষ পর্যন্ত ঠিক খুলে ফেললাম। হাতে ছুঁয়ে বুঝতে পারছিলাম যে সে শাড়ি পরে আছে। ভাবলাম তা ভালোই, সুবিধাই হবে। আমি তার শরীরে হাত বোলাতে লাগলাম। সুডৌলো পা, পায়ে হাত দিতে সে কুঁকিয়ে উঠে একদিকে সরে গেল। এর আগে অবধি আমি এমনি আলতু ফালতু এই করছিলাম। তার পা ছুঁতেই যেন আমার শরীরে 440 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। কিন্তু আমি তাড়াহুড়ো করলাম না। সবুরে মেওয়া ফলে। দেখুন, আমি আবার কাব্য করতে শুরু করে দিলাম। সে ভয় সিটিয়ে রইল। ও ডার্লিং, তোমায় খুন করব বলে নিয়ে আসিনি, ভয় পেও না। কাছে এসো, আমার কাছে এসো। তুমি এখানে সুরক্ষিত। বাইরে গেলে লোকজন জন্তুর মতো তোমায় ছিঁড়ে খাবে। হ্যাঁ, যতদিন দাঙ্গা চলছে তুমি আমার সঙ্গে এখানেই থাকো। তুমি শিক্ষিত মেয়ে, ওই অশিক্ষিত লোকেদের হাতে পড়লে তোমায় ওরা ছেড়ে দেবে না। Won't you kill me? No, sir. সে কাঁদতে কাঁদতে হেসে ফেলল। আমার তৎক্ষণাৎ মনে পড়ে গেল
মেয়েদের স্যার বলে না। নিজের উপর খুব বিরক্তি এলো, কিন্তু একটু সাহস পেলাম যে সে হেসেছে। আর তাহলে একে বাগে আনতে কতক্ষণ। আমিও হেসে বললাম, ডার্লিং, আমি ইংরেজিতে নেহাতি কাঁচা। তা তুমি আমাকে মারতে না চাইলে এখানে আনলে কেন? আরে আমি তোমায় মারতে চাই কে বললো? একেবারেই তোমায় মারতে চাই না। দেখো, খুনোখুনি আমার ভালো লাগে না। তোমায় তোমায় এনেছি কারণ কারণ ওই আমি 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 একা ছিলাম, একা ছিলাম বলে। আসলে আসলে একাকিত্ব আর ভালো লাগছিল না আমার। আমার একাকিত্ব আর ভালো লাগছিল না। ও তাই বুঝি? তা কেন শুনি, কেন একা লাগছিল তোমার? ওই চাকর তো আছে তোমার সঙ্গে। যাব বাবা, তুমি আর ওই চাকর এক হলো? আর দিয়ে কি হবে আমার? ও তো কাজের লোক, ঘরের কাজের লোক, 5 মাস খাটে। আমি খুঁজছিলাম একজনকে যে 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 থেমে গেলে কেন? বলো, কাকে খুঁজছিলে তুমি? কি চাওটা কি? হ্যাঁ, কি চাও তুমি? আমি চুপ করে গেলাম। কি উত্তর দেব এই কথার আমি নিজেই তো জানি না। হঠাৎ কি হলো কে জানে, আমার মাথায় তখন কেন জানি না ভদ্রতা চেপে বসলো। বলে বসলাম, তুমি যেতে চাইলে চলে যাও, আমি জোর করে আটকে রাখবো না। এসো, তোমায় গাড়িতে তুলে দিই, চলো। কথাগুলো বলতে বলতে আমি তার হাত ধরে তাকে দাঁড় করালাম। সঙ্গে সঙ্গে তার পায়ের স্পর্শ মনে পড়তেই আমার শরীরে আবার ফুলকি দিয়ে আগুন জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে আমার সে মেকি ভদ্রতার মুখোশ খসে পড়ে গেল। তাকে বিন্দু মাত্র বুঝতে না দিয়ে সজোরে আমি তাকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরলাম। আমার গলার উপর তার গরম নিঃশ্বাস। সেও আমাকে কেন জানি না তেমন বাধা দিল না, লেপ্টে রইল আমার বুকের সঙ্গে। আমি বৃথা সময় ব্যয় না করে ঝটপট আমার ঠোঁট দিয়ে তার ঠোঁট দুটো চেপে ধরলাম। সে কেঁপে উঠল, কম্পন আমার শরীরেও ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এইরকম মুহূর্তের জন্যই তো তাকে এখানে নিয়ে আসা। অজ্ঞাত পরিচয় সেই মেয়েটিও এই স্বর্গীয় আবেশ যেন পরতে পরতে উপলব্ধি করে চলেছে। আমি কে, কি আমার পরিচয়? আজকের আগে সে কখনো আমায় দেখেনি, স্পর্শ করেনি, কিন্তু এই উষ্ণ চুম্বনের পরম আবেশ সে অনুভব করে চলেছে, আমায় অনুভব করে চলেছে। কেন? সে কি এর আগে এমন ভালোবাসা পায়নি? না তাকে কেউ এইভাবে ভালোবাসেনি? আমার মধ্যেও কেমন যেন একটা অন্য অনুভূতি সঞ্চালিত হতে শুরু করলো। আচ্ছা আচ্ছা, এটাকেই কি ভালোবাসা বলে? ডার্লিং, আমি তোমায় মারবো না। আমায় ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তাকে ছেড়ে দিলেও পর মুহূর্তেই তাকে কোলে তুলে নিয়ে সোফায় শুয়ে দিলাম। রাস্তায় বুঝতে পারিনি, কিন্তু তখন দেখলাম তার কোমর আর উরু মাখনের মতো নরম। তার হাতে একটা হ্যান্ডব্যাগ ছিল। অন্ধকারে হাতড়ে সেটাকে নিয়ে ঘরের একপাশে ফেলে দিলাম। এতে কোনো দামি জিনিস থাকলেও তোমার চিন্তা নেই, এখানে কেউ কিচ্ছু নেবে না। বরং তুমি চাইলে আমি তোমায় কিছু দিতেও পারি, কিন্তু আমি চাই তোমায়। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি। কিন্তু আমি চাই। কি চাও তুমি? তোমায়। সে আবার কেঁপে উঠল। আমি মেঝেতে বসে পড়ে তার পায়ে আঙুল বোলাতে লাগলাম। তার শরীর কাঁপছিল, আমি হাত বোলাতেই থাকলাম। সে যখন কোনো বাধা দিল না, আমার মনে হলো হয়তো বাধ্য হয়ে সে সহযোগিতা করছে।
আমার ইচ্ছে ছিল জোর করে কিছু করার, কিন্তু কিন্তু যেমন করছি এরকমটা তো আমি চাইনি। মন চাইছিল মেয়েটা চেঁচাক, কিন্তু কিন্তু এখানে হচ্ছে তার উল্টো। এই উলুট পুরাণে আমার মনটা তেতো হয়ে গেল। তাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, দেখো, আমি জোর করে কিছু করতে চাই না। তোমার অসুবিধে থাকলে কিছু করব না, তুমি চলে যেতে পারো। আমি উঠতে যাব এমন সময় সে আমাকে আবার কাছে টেনে নিল, আমার হাতটা নিয়ে নিজের বুকের উপর রাখলো। আমি উত্তেজিত হয়ে তার সঙ্গে লেপ্টে গেলাম। দুজনে দুজনকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিলাম। সে শিউরে শিউরে উঠছিল, মৃদু চিৎকার করছিল, আর পরম আবেশে আমায় ডার্লিং বলে ডাকছিল। আমিও কিসব যেন আবল তাবল বকছিলাম। তখন ও রেনকোটটা পড়েছিল। বিরক্ত হয়ে বললাম, রেনকোটটা খোলো না, ভীষণ বিরক্তিকর। তুমি না হয় খুলে দাও। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কে? কে তুমি? আমি ততক্ষণে তাকে তুলে দাঁড় করিয়ে রেনকোটটা খুলে একদিকে ছুঁড়ে দিলাম, টেনে নিলাম আমার কাছে। আমার তখন নিজের বংশ পরিচয় শোনানোর কোনো ইচ্ছে ছিল না। আমি তার মাথায় হাত বুলিয়ে আরো সোহাগের সঙ্গে বললাম, তোমার ডার্লিং। Such a naughty boy you are. বলে সে দু হাতে আমার গলা জড়িয়ে ধরল। আমি তার ব্লাউজের বোতাম খুলতে যেতে সে অনুরোধ করল, এই প্লিজ, এটা খুলো না, এটা খুলো না। কি হবে, অন্ধকার তো। তাও খুলো না প্লিজ, আমার লজ্জা করে। আমি কিছু বলার আগে সে আমার দুটো হাত ধরে চুমু খেতে শুরু করলো। আমি অবাক হলাম, এতে এবার লজ্জা কি? কিন্তু কিছু বললাম না। ভাবলাম একটু পরে সব ঠিক হয়ে যাবে। আমি একটুক্ষণ চুপ করে রইলাম। সে ভয় ভয় জিজ্ঞেস করলো, তুমি রাগ করলে? রাগ করবো কেন? তুমি ব্লাউজ খুলতে চাও না তো খুলো না। কিন্তু কিন্তু কিছু তো হবে নাকি? শাড়িটাই খুলে ফেলো না হয়। ভয় করছে। ভয়? কিসের ভয়? আমার আদর মাখানো কণ্ঠের জন্য কিনা জানি না, সে ডুকরে কেঁদে উঠল। খানিকটা ঘাবড়ে গেলাম। এই মেয়েটির সবকিছুই যেন কেমন কেমন। মেয়েটি তখনও কেঁদে চলেছে। আমি সান্ত্বনা দিতে দিতে বললাম, শোনো, আমি তোমায় কোনো কষ্ট দেব না। তোমার ভয় করলে কিচ্ছু করব না। 2-3 দিন এখানে থাকো, আমার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে গেলে তখন না হয় ভাববো। তারপর আমার পায়ে মাথা রেখে ফোঁপাতে লাগলো। আমি তার মাথায় হাত বোলাতে লাগলাম। আচমকা সে আমায় শক্ত করে জড়িয়ে ধরল। সোফা থেকে তুলে নিয়ে তাকে মেঝের উপর আমার কাছে বসিয়ে দিলাম। হঠাৎ চৌকাঠের নিচ দিয়ে যেন একটা আলোর রেখা দেখা দিল। তখনই দরজায় আলতো ধাক্কা। আমি বললাম, কে? আচ্ছা, কোনো অসুবিধে নেই, তোমার লজ্জা করবে না। আমি লণ্ঠনের আলো একদম কমিয়ে একটা কোনায় রেখে দেব। আমি তাকে এক প্রকার ঠেলে সরিয়ে বাইরে গিয়ে চাকরের হাত থেকে লণ্ঠনটা নিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম।
এতক্ষণ পরে হঠাৎ আলোতে চোখ দুটো ধাঁধিয়ে গেল, তাই ঘরের ভেতরটায় প্রথমেই কিছু দেখতে পেলাম না। অজ্ঞাত পরিচয় সেই মেয়েটা একটা কোণে চুপ করে দাঁড়িয়েছিল আমার দিকে পেছন ফিরে। আমি বিরক্ত হয়ে বলে উঠলাম, এত লজ্জা কিসের বলো তো? নিজের বরের কাছে এত লজ্জা ভালো না। আচ্ছা এসো, একটু আলোয় বসে গল্প করি, তারপর যখন তুমি বলবে নিভিয়ে দেব। না, আমি তো বললাম না, আমি আলো পছন্দ করি না। যদি আমাকে কাছে পেতে চাও তাহলে আলো না জ্বালিয়ে আমার কাছে আসবে। কেন? আলোর সঙ্গে তোমার কি হয়েছে? না, প্লিজ না, আমি চাই না। আলো সরাও, সরাও আলো, প্লিজ প্লিজ সরাও। দেখো দেখো, আমি তোমাকে চিনি না। আমি তোমার কাছে নিশীথ প্রিয়া, আর সেভাবেই আমাকে থাকতে দাও। কিন্তু কিন্তু তুমি আমাকে আজ যা দিয়েছ তার জন্য আমি আমি এই মুহূর্তগুলোকে উপভোগ করতে চাই। প্লিজ প্লিজ। কেন সে এরকম করছে জানি না, বেশ অদ্ভুত লাগলো। আমি লণ্ঠন হাতে তার দিকে এগোতেই সে শাড়ির আঁচল টেনে দুহাতে মুখ ঢেকে নিল। আমার সত্যি মনে হচ্ছিল যে সে আমার সদ্য বিবাহিতা স্ত্রী। নতুন বরের মতো হেসে বললাম, আচ্ছা বাবা, জেদ করলে করো, তোমার লুকোচুরি খেলাতেও আমি রাজি। হঠাৎ বাইরে একটা বিস্ফোরণের শব্দ হলো। চমকে উঠে সে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, ভয় পেও না, মামুলি ব্যাপার, আকছার হচ্ছে। আমার দুম করে মনে হলো যেন আমি তার মুখ এক ঝলক দেখতে পেয়েছি। তার ডান কাঁধ ধরে তাকে সোজা দাঁড় করিয়ে ভালো করে তাকালাম। তারপরে প্রচন্ড বিস্ময়ে ভয়ে চমকে উঠলাম। কি দেখলাম সেটা বুঝতে কিছুক্ষণ সময় লাগলো। দেখলাম ভয়ানক একটা মুখ, ছিমছানো দুটো গাল, তাতে ঘন মেকআপ করা। বৃষ্টিতে ভিজে মেকআপ জায়গায় জায়গায় উঠে গিয়ে আসল চামড়া বেরিয়ে পড়েছে, যেন চলটা ওঠা পুরনো দেওয়াল। প্রায় উঠে যাওয়া রুক্ষ চুলের মধ্যে অজস্র পাকা চুল যেন দাঁত বের করে আছে। একান থেকে ওকান পর্যন্ত একটা মোমের ফুল চুলের সঙ্গে জট পাকিয়ে গেছে। আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। আমার আর তখন মাথা কাজ করছে না। একটু বাদে সামলে নিয়ে আমি একদিকে লণ্ঠন রেখে দিয়ে বললাম, তুমি যেতে চাইলে চলে যাও। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু আমায় তার রেনকোট আর ব্যাগ হাতে নিতে দেখে আর কিচ্ছু বলল না। আমি অন্যদিকে ফিরে তার হাতে জিনিস দুটো ধরিয়ে দিলাম। সে বোধহয় কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শেষে দরজা খুলে সে বেরিয়ে গেল। না তো। উনি কে ছিলেন জানো? বিখ্যাত আর্টিস্ট মিস নাসিমা, মিস নাসিমা। যার আঁকা ছবি দেখে দেখে আমরা স্কুলে ছবি আঁকতাম।
হ্যাঁ, মিস নাসিমা। নাসিমা একটা আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন। মেয়েদের ছবি আঁকা শেখাতেন, নারীর আর ফুলের ছবি। শুধু নারী আর ফুলই আঁকা শেখাতেন উনি। আর ছেলেদের প্রতি উনি এখন কোথায়? নাকি বেশ বিরূপ ছিলেন। মানে কোথায় আবার? ওপরে। সেদিন রাতে, যেদিন তুমি ওনাকে বাইরে বের করে দিয়েছিলে, সেদিন রাতে, হ্যাঁ, যেদিন তুমি ওনাকে বাইরে বের করে দিয়েছিলে, সেদিন রাতে অ্যাক্সিডেন্টে উনি মারা যান। শুধু আমিই জানি যে তার আসল খুনি হলে তুমি। হ্যাঁ, তুমি। শুধু আমিই জানি যে তার আসল খুনি হলে তুমি। না, শুধু ওনাকে না, তুমি দুজন নারীকে মেরেছিলে। একজন যাকে বিখ্যাত আর্টিস্ট হিসেবে পুরো পৃথিবী চিনত, আর অন্যজন যে প্রথম জনের খোলস ছেড়ে তোমার বৈঠকখানায় বেরিয়ে এসেছিল, যাকে তুমি একমাত্র চিনতে। হ্যাঁ, তুমি একমাত্র চিনতে। সমর চোখ দুটো বুজে ফেলল। তীব্র কষ্ট মনোবেদনায় কুঁকড়ে যেতে লাগল। চিৎকার করে কেঁদে উঠল। আমি জানতাম সেদিন রাতে যা হয়েছিল, আমি জানতাম সেই দিন রাতে যা হয়েছিল, যদি সজ্ঞানে সমর থাকতো বা একবার ওনার মুখটা দেখলে ওর কাছে এভাবে আসতো না। পুরুষদের প্রতি নাসিমার বিরূপ হওয়ার একটা কারণ হলো ওনার বিরল একটা রোগ, পোজেরিয়া, যার জন্য তিনি সকল পুরুষের কাছে ছিলেন উপেক্ষিতা। এই প্রত্যাখ্যান একটা সময় তাকে পুরুষ বিদ্বেষী করে তোলে। সমরের কাছে অভাবনীয়ভাবেই তার বহুদিনের কাঙ্ক্ষিত ভালোবাসা পেয়ে নিজের ভিতরের নারী সত্তা বেরিয়ে এসেছিল। কিন্তু সমর তাকে তার রূপের জন্য তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিল, যা তিনি আর সবার কাছে পেয়েছিলেন এবং যা তিনি মেনে নিতে পারেননি। আর এই মৃত্যু মেনে নিতে পারিনি আমিও, কারণ আমি ওনাকে নিজের শিক্ষিকা তথা দিদির মতো ভাবতাম, মানতাম। তাই এই মৃত্যুর প্রতিশোধ আমাকেও নিতে হতোই। দাঙ্গায় মানুষ অনেক কিছু হারায়, নিজের প্রিয়জন, আত্মীয়, বন্ধু। কোনো হারানোই আমাদের সবাইকে এতটা কাহিল করে দেয় না যত না মানুষের অবহেলা ভালোবাসার প্রত্যাখ্যানের জন্য কাহিল করে। কারণ মানুষ গেলে অন্য একটা মানুষের মধ্যে হারিয়ে যাওয়া প্রিয়জনের ছায়া ঠিক খুঁজে পাওয়া যায়। কখনো কখনো অন্য মানুষকে নিয়েও বাঁচা যায়, কিন্তু প্রেম, ভালোবাসা, সেটা হারিয়ে গেলে সব কিছুর অস্তিত্বই যে হারিয়ে যায়, সবকিছুর অস্তিত্ব। যা সেদিন হারিয়ে নাসিমাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর মুখে।